সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে বা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন কিংবা হবেন, সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা প্রতি সপ্তাহের প্রতি পর্বেই একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করে থাকি। এই ধারাবাহিকতায় দর্শক, আমরা আজকে আলোচনা করব আমাদের শরীরের অপরিহার্য অঙ্গ ফুসফুস নিয়ে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় সুস্থ ফুসফুস মানেই সুস্থ জীবন। সুপ্রিয় দর্শক, আমাদের এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট পালমোনোলজিস্ট বা বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ। আমাদের আজকের অতিথি ডাক্তার আব্দুন নূর সায়েম, সহকারী অধ্যাপক, পালমোনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি এবং সুস্বাস্থ্য ও শুভকামনা করছি। স্যার, আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্যানভিশন স্টুডিওতে, এবং আপনি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। জি, দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে প্যানভিশন হেলথ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আজকের এই আলোচনার বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমে আপনাদের প্রশ্ন করতে পারেন, এবং আপনারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমেও আপনারা প্রশ্ন করতে পারেন। দর্শক, আমরা আজকে আর কালক্ষেপণ না করে আমাদের আজকের আলোচনার মূল অংশে প্রবেশ করছি। স্যার, আপনি তো দীর্ঘদিন ধরেই ফুসফুসের বিভিন্ন রোগ নিয়ে রোগী দেখছেন এবং অনেক মানুষের আপনি নিয়মিতই সেবা দিয়ে যাচ্ছেন। আমরা জানি যে প্রতি বছর 25 সেপ্টেম্বর, আজকের দিনের পরে মানে আগামীকালকে 25 সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস হিসেবে পালিত হয়ে আসে। তো একজন পালমোনোলজিস্ট হিসেবে আপনি আমাদেরকে আজকে একটু পরিচয় করিয়ে দেবেন যে বিশ্ব ফুসফুস দিবসের প্রয়োজনীয়তা কেন, বা কেন এই দিবসটি পালন করার প্রয়োজন হচ্ছে, এবং সাথে সাথে আপনি আমাদেরকে এটাও বলবেন যে আমাদের আসলে ফুসফুসের কাজ কী। ফুসফুসকে আমরা একটা অপরিহার্য ভাইটাল অর্গানসগুলোর মধ্যে চিন্তা করি, তাহলে ফুসফুসের কাজ কী? জি, ধন্যবাদ। বিশ্ব ফুসফুস দিবস বা ওয়ার্ল্ড লাং ডে, এটি প্রতি বছর 25শে সেপ্টেম্বর সারা বিশ্বব্যাপী প্রতিপালিত হয়। দি ফোরাম অফ ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটি সারা বিশ্বের প্রায় 2 শতাধিক দেশের ভিন্ন যে রেসপিরেটরি সোসাইটি, তাদের সমন্বয়ে এরা প্রতি বছর 25শে সেপ্টেম্বর এজন্যই দিবসটি পালন করেন যে সারা বিশ্বব্যাপী রেসপিরেটরি বা বক্ষব্যাধির যেসব রোগ রয়েছে সেসব বিষয়ে জনসচেতনতা তৈরি করবার জন্য, বিশেষ করে অ্যাওয়ারনেসটা যাতে তৈরি হয়, সেটার জন্য এই দিবসটি পালন করা হয়। সাধারণত যেসব কমন ডিজিজ আমাদের ফুসফুসে রয়েছে, অ্যাজমা, সিওপিডি, টিউবারকুলোসিস সহ অন্যান্য পরিবেশ বিষয়ে, যেগুলো পরিবেশ দূষণের জন্য আমাদের ফুসফুসের যেসব রোগ হয়, এসব বিষয়ে জনগণকে সচেতন করবার জন্য, তাছাড়া নীতি নির্ধারক পর্যায়ে সচেতন করবার জন্য এই দিবসটি প্রতি বছরই পালন হয়ে থাকে। প্রতি বছরই ভিন্ন স্লোগান থাকে। এবছর একটি নির্দিষ্ট স্লোগান রয়েছে, যেই স্লোগানটি হচ্ছে হেলদি লাংস হেলদি লাইফ, মানে যেটা আপনার আজকের অনুষ্ঠানের যে স্লোগানটার বলা যায় যে ঠিক এটা সুন্দর বাংলা হচ্ছে, এটা সুস্থ ফুসফুস মানে সুস্থ জীবন, সেটাই এবছরে ফুসফুস দিবসে আলোচনা। জি, এইটাই মানে ইংরেজিটার মনে হয় যে এটা একটা খুব সুন্দর বাংলা। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে ফুসফুস দিবস সম্পর্কে জানতে পারলাম যে ফুসফুসের বিভিন্ন রোগগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা, এবং সচেতনতার মধ্য দিয়েই তো অনেক রোগগুলোকে উপশম করা সম্ভব বা প্রতিরোধ করা সম্ভব। আমরা আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই এখন আবারও, সেটি হচ্ছে যে ফুসফুস তো আমাদের একটি অপরিহার্য অঙ্গ, এই ফুসফুসের আসলে কাজ কি? জি, ফুসফুস হচ্ছে আমরা খুব মানে সরল বাংলায় যেটা বুঝি, আমরা শ্বাস গ্রহণ করি নেই এবং একটা প্রশ্বাস ছেড়ে দিই, একটা শ্বাস নেই এবং ছাড়ি, মানে বাতাস আমরা নিচ্ছি আবার একটা বাতাস ছাড়ছি। এতে আমাদের যেটা হয় যে আমরা শরীরের একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হচ্ছে অক্সিজেন, যেটা গ্রহণ করি, যেটা শরীর ব্যবহার করে শক্তি উৎপাদন করে আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের ভালো থাকবার জন্য। ঠিক এর একটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা পরিবেশে আবার ছেড়ে দিই। এইটা হচ্ছে একেবারেই সরল উত্তর, যে আমাদের ফুসফুসটা অক্সিজেন গ্রহণ করছে, আমাদের শক্তি উৎপাদন করছে, বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, সেটা আমরা বাতাসে ছেড়ে দিচ্ছি। এই অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়ার মাধ্যমেই আসলে বলা যায় যে আমাদের এই দৈহিক যে কর্মকাণ্ড, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে যেগুলো আছে সবগুলো সক্রিয় থাকে। তাহলে বলা যায় যে আসলে মানে অন্য অঙ্গগুলিকে অ্যাক্টিভ রাখার জন্য
ইম্পর্ট্যান্ট যে অক্সিজেনটা সেটা আসলে আমাদের শরীরে এবং রক্তে প্রবেশ করে আমাদের ফুসফুসের মাধ্যমে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, যেটা আমাদের সুস্থ এবং বেঁচে থাকার জন্য বলা যায়, একদম বেঁচে থাকার জন্যই। আসলে আমরা একেবারেই যদি বাংলায় বলি যে আমাদের দম ফুরালেই শেষ, ঠুস হয় না, ঠিক এইরকমই যে ফুসফুসটাই যদি কখনো স্টপ হয়ে যায় তাহলে ওইটাই জীবনই একদম থাকে না। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ফুসফুসের তো বিভিন্ন ধরনের রোগ হয়, আপনি আমাদেরকে কিছু সম্পর্কে বলেছেন। তারপর আমরা একটু জানতে চাই যে আপনারা তো নিয়মিতই রোগী দেখেন, সার্বিকভাবে ফুসফুসে আসলে কী কী ধরনের রোগ হয় বা কী কী ধরনের রোগী আপনারা নিয়মিত পাচ্ছেন? আমরা যেটা আসলে পেয়ে থাকি যে প্রতি বছরে ভিন্ন সময়ে যেটা হয় যে কিছু ইনফেকশন হয়, আমাদের কিছু ভাইরাস দিয়ে কিছু ইনফেকশন হয়, কিছু ইনফেকশন ব্যাকটেরিয়া দিয়ে হয়, এটা কমনলি। অথবা আমরা যদি আরেকটু বলি যে হাঁচি কাশি যেগুলো নিয়ে আসে ভাইরাল কারণে, এটা একটা ইনফেকশন। আরেকটা হচ্ছে কিছু রোগ একটু দীর্ঘমেয়াদী ইনফেকশন, যেমন টিউবারক্লোসিস, যেটা আমরা বাংলায় যক্ষ্মা বলি। আর কিছু রোগ হচ্ছে ক্রনিক, মানে আমরা সব সময় অনেক দীর্ঘমেয়াদী একটা এই রোগে ভুগে থাকি, যেমন অ্যাজমা, সিওপিডি, এছাড়া ব্রঙ্কিয়েক্টিসিস, এইগুলো হচ্ছে একদম কমন। এছাড়াও অনেক ধরনের আছে যেগুলো আরেকটু জটিল যদি চিন্তা করি, যেমন আমরা ফুসফুসের ক্যান্সার, এটাও একটা গুরুত্বপূর্ণ, একেবারেই কম না, এটা কমন, বিশেষ করে আমাদের বিশ্বে স্মোকিং এবং পলিউশনটা বেড়ে যাওয়ার জন্য যেটার সংখ্যা বেড়ে গেছে। এগুলো কমনলি আমরা এই ডিজিজগুলি ফুসফুসের জন্য পেয়ে থাকি। ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফুসফুসের রোগগুলো সম্পর্কে একটু জানতে পারলাম। এগুলোর মধ্য থেকে আসলে বিশেষ করে অ্যাজমা, সিওপিডি যেটাকে একসঙ্গে বলা হচ্ছে, বা সাধারণ মানুষ এই রোগগুলোকে শ্বাসকষ্ট রোগ হিসেবে জেনে থাকে, বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে আসে। তো আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অ্যাজমা, সিওপিডি এগুলো আসলে কী ধরনের রোগ, বা এগুলো কি, এবং এই রোগগুলোর রোগী যখন আপনাদের কাছে আসে সেগুলো কি লক্ষণ নিয়ে আসে? আচ্ছা, অ্যাজমা একটা বাংলা আমরা বলতে পারি যে হাঁপানি হিসেবে চেনে, বা শ্বাসকষ্টের যেটা, এটা মূলত যেটা হয়, এটা বয়স খুব কম বয়স থেকে শুরু করে বেশি বয়স পর্যন্ত, মানে শিশুদেরও হয় অ্যাজমা, বয়স্কদেরও অ্যাজমা হতে পারে। আর সিওপিডি যেটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা সাধারণত 40 বছরের পরে হয়ে থাকে, একটু বেশি বয়সে একটু, এটার জন্য নানান কারণ আছে। তো আপনি যেটা বলেন যে আসলে কী নিয়ে প্রেজেন্ট করে, এই দুটাতেই কাশি, শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে রুগীরা আমাদের কাছে। যেটা আসে যে ছোটোবেলার যদি শিশুদের কথা বলি, তাদের কাশি হয়, শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস ছাড়তে খুব কষ্ট হয়, এগুলো হচ্ছে মূলত। তো এর সাথে কখনো কখনো শুকনা কাশি হয়, যে কফ বের হবে না, কখনো কখনো কিছু কফ বের হয়, বিশেষ করে সিওপিডির বেলায় কিছু কফ বের হতে পারে। তো প্রথম এইগুলো নিয়েই আসে। আর অ্যাজমা যদি বলি, সাথে কিছু কোনো ক্ষেত্রে অ্যাটোপি বলতে যে কারো অ্যালার্জি থাকবে, হাঁচি হয় খুব বেশি, নাক দিয়ে পানি পড়তে থাকে, অল্পতে কোনো ধুলাবালি বা ঠান্ডায় গেলে তার একটু অ্যালার্জিক বা এইগুলো বেড়ে যায়। তো এইসব দেখে আমরা ধারণা করি নেই যে আসলে কি হতে পারে। আর যারা সিওপিডির কথা যেটা বললাম, যারা স্মোকার অথবা এমন কোনো এতে আছে, প্রফেশনে আছে যেখানে ধুলাবালি অথবা ধোঁয়ার কাজ হয়, অথবা ফিমেলরা যারা বিশেষ করে গ্রামে লাকড়ির চুলায় যেটা বলি আমরা রান্না করি, ধোঁয়ার মধ্যে রান্না করি, ওনাদের যে 40 বছরের পরে যদি এই ধরনের অনেক কাশি হতে থাকে, শ্বাসকষ্ট হয়, তখন আমরা একটু চিন্তা করব যে এটা অ্যাজমা অথবা সিওপিডি এগুলো আছে কিনা। অ্যাজমা শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষেরও নিশ্চয়ই পরিচিত। অ্যাজমার কোনো একজন রোগী, বা তিনি কি নিজে বুঝতে পারবেন কোনোভাবে যে তিনি অ্যাজমার রোগী, অথবা এরকম শ্বাসকষ্ট নিয়ে যখন একজন রোগী আসে আপনাদের কাছে, তিনি যে অ্যাজমা রোগী সেটা কি আপনারা কনফার্ম করেন কীভাবে, বা এই রোগ নির্ণয়ের কোনো বিশেষ পরীক্ষা নিরীক্ষা রয়েছে কিনা? আচ্ছা, এটা হলো যে অ্যাজমা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। এর হিস্ট্রিটা জানতে হবে আমাদেরকে, যে তার ইউজুয়ালি আমরা যেটা বলে থাকি যে তার একটা অ্যাটোপি অথবা একটা অ্যালার্জির একটা হিস্ট্রি থাকে। কারো অ্যালার্জি বলতে কারো ধুলাবালিতে, ডাস্ট যেটা বলি, অথবা ঠান্ডায় কারো হতে পারে এই ধরনের। আর একটা ফ্যামিলি হিস্ট্রিও থাকে, যে ফ্যামিলি হিস্ট্রিতে যদি এই ধরনের অ্যাজমা কারো থাকে তাহলে তার হওয়ার সম্ভাবনা থাকে। তো এইসব আমরা হিস্ট্রি নেই। তারপরে যেটা করে থাকি যে স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি টেস্ট, আমরা শ্বাস ছেড়ে এবং শ্বাস গ্রহণ করে, এটা একটা পরীক্ষা আছে যেটা আমরা দেখি যে শ্বাস ছাড়ার এবং শ্বাস মূলত যেটা হয় যে অ্যাজমায় শ্বাসনালীটা সংকুচিত হয়ে আসে। আমরা বলি অ্যালার্জিক একটা ইনফ্লামেশন হয়ে শ্বাসনালীটা সংকুচিত হয়ে আসে, যার ফলে শ্বাসটা ছাড়তে সময় কষ্ট হয়।
তো এই স্পাইরোমেট্রি যখন আমরা এই ফু দেওয়ার টেস্টটা করি, তখন আমাদের যেটা হয় যে আমরা ওইটা দেখি যে কি পরিমাণ কষ্ট হচ্ছে। তারপর রিভার্সিবিলিটি টেস্ট হচ্ছে যে আমরা যেই ঔষধ দিলে এই যে সংকোচনটা দূর হয়ে যায়, সেই ঔষধ দেওয়ার পর যদি আমরা দেখি যে না সংকোচন দূর হয়ে গেছে, তখন বুঝতে পারবো যে আসলে তার এই অ্যাজমা জাতীয় সমস্যা রয়েছে। তো সিওপিডিতেও আমরা এটা দেখি, এটা দেখার মধ্যে একটা রেশিও আছে, সেই রেশিওটা নিচে থাকবে এবং এটা রিভার্সিবল হয় না। এটা একদম যদি আপনি বলেন যে একটা টেস্ট, সেটা হচ্ছে এটা। এছাড়া আমাদের আরও কিছু টেস্ট আছে, অ্যালার্জির, শরীরের রক্তের মধ্যে অ্যালার্জির পরিমাণ দেখা, বুকের এক্সরে করা, এক্সরে করে আমরা অন্যান্য কিছু আছে কিনা সেটা এক্সক্লুড করে দেই। যদিও এক্সরেতে সাধারণত অ্যাজমাতে এক্সরে একেবারেই নর্মাল থাকবে, আর যদি সিওপিডি হয়, এই সিওপিডির জন্য বুকের ফুসফুসের যে পরিবর্তনটা হয় সেটা এক্সরেতে ধরা পড়ে। এইগুলো দিয়ে আমরা প্রাথমিকভাবে জানতে পারলাম যে করতে পারি। এই রোগগুলো তাহলে এই রোগগুলো কনফার্ম করার জন্য নিশ্চয়ই রোগীকে এই ধরনের লক্ষণ নিয়ে চিকিৎসকের কাছে আসতে হবে এবং তারা কিছু পরীক্ষা নিরীক্ষা করে এটা কনফার্ম করবেন। জি। আমরা আপনার কাছ থেকে সার্বিকভাবে যদি বিষয়টা জানতে চাই, যেহেতু বিশ্ব ফুসফুস দিবস পালিত হচ্ছে 25শে সেপ্টেম্বর, সার্বিকভাবে যদি আপনার কাছে আমরা জানতে চাই যে এই ফুসফুসের রোগ, অ্যাজমা, সিওপিডি থেকে শুরু করে আরও অন্যান্য রোগগুলো হওয়ার জন্য কারণগুলো আপনি কিছু কিছু বলেছেন, আমরা আবার আপনার কাছে জানতে চাই যে ফুসফুসের রোগগুলো হওয়ার জন্য আসলে কি কি কারণ রয়েছে, এটা ব্যক্তির কি কারণ রয়েছে বা আমাদের পরিবেশের সঙ্গে সম্পর্কিত কি কি কারণ রয়েছে? হ্যাঁ, ফুসফুসের তো অনেকগুলো ইনফেকশন আমি কথা বললাম শুরুতেই। ইনফেকশন বলতে বছরের বিশেষ সময়ে কিছু ফ্লু ইনফেকশন হয়, ভাইরাল এবং ব্যাকটেরিয়াল। তাছাড়া টিউবারকুলোসিস, যেটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যে ব্যাকটেরিয়া যে আমাদের শ্বাসনালীতে যদি প্রবেশ করে ইনফেকশন হয়, সেটা থেকে হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ যেটা, যে আমরা আসলে আমাদের পরিবেশগত কিছু কারণ, যেটা আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, বা এইটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে বা আমাদের হাতে আছে, যেটাকে আমরা আসলে প্রোটেক্ট করতে পারি বলা যায়। যেমন আমাদের স্মোকিংয়ের কথা আমি আগেও বলেছি। স্মোকার যারা থাকবেন এরা একটা পর্যায়ে একটা রিস্ক ফ্যাক্টর ফর সিওপিডি। সিওপিডির রিস্ক ফ্যাক্টর যেমন স্মোকিং, ঠিক একইভাবে সিওপিডির কোনো এক পর্যায়ে অথবা সিওপিডি ছাড়াও ক্যান্সার, যেটা ফুসফুসের ক্যান্সারের জন্য রিস্ক ফ্যাক্টর হচ্ছে স্মোকিং। এর চাইতে আরও বিষয় যে ক্যানাবিস নিয়ে আলোচনা হচ্ছিল, ক্যানাবিস এবং স্মোক, যেটা স্মোকিং, এটা ইম্পর্টেন্ট। এছাড়া আপনি দেখবেন যে আমাদের কিছু ধোঁয়া উৎপাদন করে, যেমন ইটের ভাটা সহ এই ধরনের, যেখানে অনেক বেশি ধোঁয়া উৎপাদন হচ্ছে অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে, এগুলো একটা ইস্যু। তারপরে পরিবেশের যে আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা দেখি, বিশেষ করে শহরগুলোতে যেখানে শহর গড়ে উঠছে, মানে বিশেষ করে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, রাস্তায় যখন বালি নিয়ে ট্রাক যায়, সে বালিটা পড়তে থাকে, সেখানে বালির পরিমাণ রাস্তায় বাতাসে বেড়ে যায়। তো এইটাও কিন্তু ফুসফুসের জন্য হুমকি, এবং ফুসফুসের স্বাস্থ্য ঠিক রাখতে আসলে এইগুলো নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। তাছাড়া আরও কিছু বিষয় আমরা যেটা দেখলাম, যে আমাদের ঘনবসতিপূর্ণ দেশে আমরা অনেক লোক একসাথে বসবাস করি, একটা এতে অনেক, বিশেষ করে গার্মেন্টস ওয়ার্কিংয়ের বেলায় একটা নির্দিষ্ট জায়গায় অনেকজন কাজ করে, সেখানে যদি তারা ব্যক্তিগত প্রোটেকশন গ্রহণ না করে, একটা ইনফেকশন খুব সহজেই, বিশেষ করে টিউবারকুলোসিসটা খুব সহজেই একজন থেকে আরেকজনে ছড়ায় পড়ে। এটা আমরা পেয়ে থাকি যেসব অঞ্চলে দেখবেন যে গার্মেন্টস ওয়ার্কার বা গার্মেন্টস ফ্যাক্টরির সংখ্যা বেশি, ওই অঞ্চলে এই টিউবারকুলোসিসের মতো রোগগুলো বেশি হচ্ছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমরা কারণগুলো জানতে পারলাম। আমরা পালমোনারি টিউবারকুলোসিস নিয়ে আজকে একটু কথা বলবো ইনশাআল্লাহ আপনার সাথে। আমরা জানতে চাই যে এরকম শ্বাসকষ্ট একজন রোগী যিনি অ্যাজমা বা সিওপিডি হিসেবে যখন ডায়াগনোসড হয়, সেই রোগীদের আসলে চিকিৎসা পরিকল্পনাটা কি থাকে, এবং এই রোগীদের এই চিকিৎসা আসলে কতদিন চালাতে হয়, কীভাবে চিকিৎসা আপনারা করে থাকেন? হ্যাঁ, এইটা চিকিৎসার জন্য আমরা আসলে মূলত দুটো ভাগে ভাগ করি। একটা জেনারেল ট্রিটমেন্ট, মানে আমরা জেনারেল মিজান নেই, তাকে যেসব আমরা একটুকে বললাম যে অ্যালার্জিক একটা কন্ডিশন, তো অ্যালার্জিটা থেকে সে বেঁচে থাকার জন্য তাকে গাইড করা হয়, তার লাইফস্টাইল সম্বন্ধে তাকে বলা হয়ে থাকে। আমরা অর্থাৎ ঔষধ ছাড়া কিছু বিষয় আর ঔষধ দিয়ে কিছু বিষয়, তাকে ফার্স্ট অফ অল তার এই রোগটা সম্পর্কে তাকে ওয়েল এডুকেটেড, তাকে একটু মানে নিজেকে শিখিয়ে দিতে হবে। বলা যায় যে সে নিজেই চিকিৎসক হয়ে যাবে এক সময়। মানে তাকে বলা হবে যে আপনার রোগটা হচ্ছে এই কারণে হয়েছে, এইভাবে হয়, এটা থেকে এইভাবে বেঁচে থাকা যায়। এইটা যদি আমরা খুব ভালোভাবে তাকে জানায় দিতে পারি, তাহলে এই যে বারবার অ্যাটাক করার বিষয়টা থাকে না। বিশেষ করে যেমন যার যেটা অ্যালার্জি, সেখান থেকে সে দূরে থাকবে, সেই পরিবেশটা থেকে দূরে থাকবে, সাবধানে থাকবে। অথবা তার যে ওষুধগুলো আমরা দিব,
এই ওষুধগুলো সে যাতে সঠিকভাবে গ্রহণ করে, এবং ওষুধ কিছু কমানো বাড়ানোর বিষয় থাকে। সে যদি ওয়েল এডুকেটেড হয়, সে যদি তার রোগটা সম্বন্ধে বুঝতে পারে, তাহলে কিন্তু সে নিজেই এটা গ্রহণ করা বা বর্জন করতে পারবে। তো এই জন্য এইটা হচ্ছে আমরা বললাম যে জেনারেল মেজার। এছাড়া কিছু ঔষধ রয়েছে। এই ঔষধগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যেটা, আমি অন্য বিষয় না বললেও একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে অ্যাজমা এবং সিওপিডি, বিশেষ করে এইগুলোর জন্য আমরা ইনহেলার দিয়ে থাকি। ইনহেলারের মধ্যে কিছু দুই রকম জিনিস মানে ম্যাটেরিয়ালস থাকে, যেটা হচ্ছে বলা হয় যে ইনহেলড কর্টিকোস্টেরয়েড, আর একটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর। তো এই দুইটা জিনিস আমরা যে নিব, এটা যেটা আসলে আমাদের সমাজে একটা ভুল বিষয় প্রচলিত আছে, যে রুগীরা বলে থাকে যে এটা তাহলে আমার কি সর্বশেষ চিকিৎসা, মানে আমি এই চিকিৎসার পরে আর চিকিৎসা নাই, আমি এটা আসলে তখন তারা হয় কি গ্রহণ করতে চায় না। কিন্তু আসলে এইটাই হচ্ছে সবচেয়ে ভালো চিকিৎসা, সর্বাধুনিক চিকিৎসা। আমরা যতদিন যায় আধুনিক আসে, তো এটাই তো আসছে আসলে সর্বশেষ আসছে। তাহলে ইনহেলারটাই হচ্ছে এইগুলোর জন্য সবচেয়ে আধুনিক চিকিৎসা এবং ভালো চিকিৎসা। সেটা ফুসফুসে সরাসরি যাবে, তারপর কাজ করবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা, এটা শুধু বাংলাদেশের জন্য না, সেটা সারা বিশ্বের জন্য, যে 70 to 80% পপুলেশন যারা এই ইনহেলারগুলো গ্রহণ করেন তারা ভুল টেকনিকে গ্রহণ করে, যার ফলে যে এইটা থেকে যে উপকারটা পাওয়ার কথা ঠিক সেই উপকারটা তারা পান না, সঠিক নিয়মে ইনহেলারটা নিতে পারেন না। তো এই জন্যে আমরা আসলে আমাদের যারা ফিজিশিয়ান স্পেশালি, তাদের একটা রেসপন্সিবিলিটি হচ্ছে সঠিক পদ্ধতিটা দেখিয়ে দেওয়া। এবং এখন যেটা হয়েছে যে এখন তো অনেক ইউটিউব বা এগুলোতে অনেক ভিডিও দেওয়া আছে, রুগীরা দেখতে চাইলে নিজেরাও দেখতে পারে। তবে ফিজিশিয়ানদের একটু যারাই আমরা প্রেসক্রাইব করব, তাদেরও একটা রেসপন্সিবিলিটি হচ্ছে যে এই ইনহেলারগুলি সঠিকভাবে ব্যবহারটা শিখিয়ে দেওয়া। তাহলে উপকৃত হলেই তাদের এটা যে গ্রহণ করার, মানে এটা যে অনেক দীর্ঘ সময় নিতে হয়, ওই দীর্ঘ সময় যাতে তারা গ্রহণ করে, আর করলেই তারা সিমটম ফ্রি থাকবে, লক্ষণমুক্ত থাকবে, তাহলে ভালো থাকবে, সুস্থ জীবন থাকবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একটি বিরতির সময় হচ্ছে। ইনহেলারের প্রসঙ্গটা আসাতে আমাদেরও এই বিষয়টা নিয়ে আসলে অনেক আগ্রহ জানার। আপনি এই বিষয়টা একটু বলেছেনও, তারপর আমরা আরেকটু পরিষ্কার হতে চাই যে ইনহেলার ব্যবহার করার ক্ষেত্রে অনেকের ভয়ের অনেকগুলো কারণ। এটা একটা কারণ, নির্দিষ্ট নিয়মে ব্যবহার করতে হয়, তারা নিশ্চয়ই শিখে যাবে রোগীরা। আরেকটি বিশেষ কারণ হলো অনেকেই একটা ভয় থাকেন যে ইনহেলার যদি একবার ব্যবহার করা শুরু করে তাহলে সারা জীবন এটা ব্যবহার করতে হবে কিনা। এইটা কিছু সোশ্যাল স্টিগমা আছে, যেটা হলো যে একটা ইনহেলার যদি কেউ ব্যবহার করে, অন্যজন দেখে ফেলে যে তার এই ধরনের রোগটা আছে। বিশেষ করে ফিমেল পেশেন্টদের বেলায় এই ধরনের একটা ব্যাপার থাকে যে আপনি ইনহেলারটা ক্যারি যদি করেন, আপনি কোথায় গেলেন সাথে নিয়ে গেলেন, তাহলে অন্যজন, কিন্তু অন্য ঔষধ খেলে কিন্তু আসলে কেউ হয়তো দেখতে পায় না আপনি কি খাচ্ছেন বা কে কি খাচ্ছে। ইনহেলার অথবা আমরা যেটা ক্যাপসুল যেগুলো গ্রহণ করি, ওগুলো যদি, এইটা একটা বিষয়, এটা হলো সোশ্যাল স্টিগমার কথা বলছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমাদের একটা ভুল ধারণা প্রচলিত আছে সমাজে, তবে কিছুটা কমতে শুরু করেছে, যে এইটাই বুঝি সর্বশেষ চিকিৎসা, আমার মনে হয় আর কোনো চিকিৎসা নাই, এইটা যদি আমি শুরু করি আজীবন গ্রহণ করতে হবে, আর কখনো ছাড়তে পারবো না। এখন আপনার যেটা প্রশ্ন, এটা আসলে আজীবন, মানে কিছু কিছু জিনিস যেমন অ্যাজমা এবং সিওপিডি, অ্যাজমাকে ওয়েল কন্ট্রোল করা যায়, যখন আপনি ওয়েল কন্ট্রোল থাকবে তার এগুলো গ্রহণ করার দরকার নাই। কিন্তু যতক্ষণ কন্ট্রোল না হচ্ছে ততক্ষণ কন্ট্রোল করতে হবে। তাহলে কতদিন লাগবে সেটা একটা প্রশ্ন। সেই প্রশ্ন হচ্ছে যে এইটার জন্য আমরা সাধারণত ওয়েল কন্ট্রোল অবস্থায় 2 মাস পর্যন্ত ওয়েট করি, তখন যদি দেখি তাহলে এগুলোকে আমরা ডিক্লাইন করতে পারি। আমরা মানে আশ্বস্ত হলাম যে যাদের ক্ষেত্রে এই রোগ উন্নতি হয় বা রোগ কমে যায় যখন, তখন তারা এটা বন্ধ করতে পারে। হ্যাঁ, সিম্পটম ফ্রি সময়টা বন্ধ রাখা যায়, চিকিৎসকের পরামর্শক্রমে থাকতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের একটি বিরতি সময় হলো, আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসবো। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান দেখছেন। দর্শক, আলোচনার মাঝে সময় হলো একটি ছোট্ট বিরতির। বিরতির পরে আবারও ফিরে আসছি একই আলোচনা ধারাবাহিকতা। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে আলোচনা করছি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর তা হচ্ছে সুস্থ ফুসফুস মানে সুস্থ জীবন। আমরা জানি যে 25 সেপ্টেম্বর প্রতি বছর বিশ্ব ফুসফুস দিবস হিসেবে পালিত হয়ে আসে,
এর ধারাবাহিকতায় এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সুস্থ ফুসফুস মানেই সুস্থ জীবন। এই শীর্ষক আলোচনাতেই আমরা আজকে বসেছি। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পালমোনোলজি বা বক্ষব্যাধি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল নূর সাইম স্যার। স্যার, বিরতি পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি আমাদেরকে আজকে ফুসফুস দিবস এবং ফুসফুসের কাজ, বিভিন্ন রোগগুলো সম্পর্কে আপনি আমাদের ধারণা দিয়েছেন। আমরা এই পর্যায়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, যেটি অতীব জরুরি এবং অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যক্ষ্মা। মানে আমরা মূলত আজকে কথা বলবো পালমোনারি টিবি বা ফুসফুসের যক্ষ্মা নিয়ে। শুরুতেই আপনি আমাদেরকে একটু যক্ষ্মা বিষয়টার সঙ্গে, মানে যক্ষ্মা রোগটার সঙ্গে একটু পরিচয় করে দিবেন কিনা? আচ্ছা, যক্ষ্মা হলে রক্ষা নেই, এরকম একটা সময় ছিল, কথা প্রচলিত ছিল, তবে এটা আসলে এখন আর সত্য নয়। যক্ষ্মাটা হচ্ছে একটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই ধরনের একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। এটা আমরা সাধারণত ড্রপলেট ইনফেকশন বলি, যে শ্বাসের সাথে ব্যাকটেরিয়াটা আমাদের ফুসফুসে প্রবেশ করে, ওখানে ওটা বংশবৃদ্ধি করে, এর মাধ্যমে শরীরের ভিন্ন অংশ ছড়াতে পারে, ফুসফুসে পর্দা যায়। আমরা যদিও আজকে ফুসফুস নিয়ে কথা বলবো, তারপরে এই যক্ষ্মার যে জীবাণুটা শরীরের ভিন্ন অংশে যেতে পারে, এমনকি ব্রেনের পর্দায়, শরীরের অন্যান্য পর্দাগুলোর মধ্যে, বোনস, জয়েন্টস, অনেক, মানে সারা শরীরের যে কোনো জায়গাতেই হতে পারে, খুব নির্দিষ্ট কয়েকটা জায়গা ছাড়া, এমনকি চামড়াতে, মানে স্কিনেও এটা হয়। তো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে এই জীবাণুটা। এইটা আমি যেটা বললাম যে মূলত রুট হচ্ছে এটা, অন্যান্য রুটেও প্রবেশ করতে পারে। তো এই টিউবারকুলোসিস আমাদের ফুসফুসে যখন হয়, আমাদের কয়েকটা লক্ষণ থাকে যেটা আমরা আসলে বুঝতে পারি। তো আমাদের বাংলাদেশের মতো দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার, আমাদের একটা ফোন এসেছে, আমরা ফোনটা নিয়ে তারপরে আবার আলোচনা ফিরে আসছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। একটু, আমার একটা ছোট ভাইনা আছে। জি। ও হচ্ছে যে ওর বয়স 9 বছর। ও আপনার যখন একটু বড় নিঃশ্বাস নেয়, মানে ও একটু গান টান করে আর কি, হ্যাঁ। তো এখন বড় যখন নিঃশ্বাস নেয়, ওই নিঃশ্বাসটা ও নিতে পারে না। জি। নিঃশ্বাসটা বড় করতে পারে না, ওর মানে হচ্ছে যে ঘন ঘন নিঃশ্বাস শুরু হয়ে যায় আর কি। আর হলো লং টার্ম ওর হচ্ছে যে ঠান্ডা লেগে থাকে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে যে আমার নিচে হচ্ছে যে একটু হালকা একটু দৌড়াদৌড়ি করলেও বা একটু জোরে যদি হাঁটা হয়, প্রচুর পরিমাণে মানে হচ্ছে ব্রিদিং শুরু হয় আর কি। তো সে আলোকে হচ্ছে যে আমি মানে সামান্য কিছু পরিশ্রমের কাজ করতে পারি না। আপনি প্রশ্ন কিন্তু বুঝতে পারছেন? জি জি, শুনতে পাচ্ছি। অনেক বড় বড় নিঃশ্বাস আমার শুরু হয়ে যায়, মানে সামান্য পরিশ্রমে আমার এই বয়স। দর্শক, আপনার বয়সটা একটু জানতে চেয়েছেন আমাদের অতিথি। বয়স, আমার বয়স হলো 31 বছর। স্মোকিং করেন কিনা, ধূমপান? দর্শক, ধূমপান করেন কিনা সেটা জানতে চেয়েছেন। আচ্ছা, না, উনি দুইটা প্রশ্ন করেছেন। একটা হচ্ছে যে 9 বছর বয়সে একটা শিশুর ভাগ্নে বলতে চেয়েছেন যে গান টান গায়। এই বয়সে উনি লম্বা শ্বাস বলতে আসলে কতটা লম্বা বোঝাতে চেয়েছেন, সুরের, হ্যাঁ, সেটা। এইটা একটা জিনিস হয়, হয়তো আমরা যেটা বুঝি যে এটা প্র্যাকটিসের একটা বিষয়। যদি অন্যান্য কিছু ওনার থাকতেন, সেটা সে মেনশন করেননি, যে কাশি, হাঁচি, কাশি বা অন্য কিছু। তবে এই বয়সগুলো বাচ্চাদের সর্দি লেগে যায়। এটা সাধারণত 9 বছর বা আরও বেশি, মানে আরও ছোট বছর বয়স থেকে, মানে 4-5 বছর বা আরও আগে থেকে যেটা হয়, এই শিশুদের কারো কারো অ্যাডেনয়েড থাকে। আপনারা জানেন যে একটা গলার ভিতরে আমাদের যে ফেরিংস বলে, ওখানে একটা টনসিলের মতো আরেকটা বিষয়, ওটা বড় হয়, যাদের একটু শ্বাস নেওয়ার সময় কষ্ট হয়, এদের বেলা এরকম হয়। অথবা কখনো নাকের ভেতরের ইনফেরিয়র টার্মিনেট হাইপারট্রফি, এসব কারণও হতে পারে। তবে একজন রেসপিরেটরি ফিজিশিয়ান অথবা ইএনটি কাউকে দেখালে যদি এই অংশটায় কোনো কিছু না থাকে, তাহলে তার ফুসফুসের যে ব্যায়াম বা শ্বাসের যে ব্যায়াম, এটা করলেই ওই শিশুটা নিয়মিত অনুশীলন করলে, হ্যাঁ, এই মানে ব্রিদিং এর যে সমস্যাটা, লম্বা শ্বাস নেওয়ার বিষয়টা, এটা হতে পারে। দর্শক, আশা করি আপনি উত্তর পেয়েছেন। উনি যেটা আসলে বলতে চেয়েছেন যে উনি এটার মধ্যে আরও কিছু জানবার দরকার ছিল, যে আসলে উনি কতটা হাঁটলে, দৌড়ালে পরে উনি শ্বাসকষ্ট হয়। উনি তো বয়স খুব কম, 31, এই সময় কিছু হওয়ার কথা না। সেই সাথে অন্য কোনো কিছু আছে কিনা ওনার, যে কার্ডিয়াক কোনো প্রবলেম। উনি যেটা বললেন এটা আসলে ঠিক
অনেক লম্বা লম্বা শ্বাস নিতে হয় বা খুব ঘন শ্বাস নিতে হয়, সেটা হতে পারে। বা তবে ওইটা আরও কিছু হিস্ট্রি নিয়ে উনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সাথে আসলে আলোচনা করুক সরাসরি, তাহলে এটার একটা ডায়াগনোসিস করা যাবে। মানে এর সাথে শুধুমাত্র ফুসফুসই ফুসফুসই চিন্তা না, করব না, এর এটা বাইরেও চিন্তা করব, যেটাকে অন্যান্য কারণও থাকতে পারে, সেগুলোকে আগে বের করে নিতে হবে। দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার সমস্যাটা যদি খুব অস্বাভাবিকভাবে বেশি হয় বা আপনার দৈনন্দিন জীবনের যে কার্যকারিতা সেখানে যদি ব্যাঘাত ঘটে আপনার কর্মজীবনে, তাহলে সেটা আপনার একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে বিষয়টাকে বের করার বা আইডেন্টিফাই করার চেষ্টা করা উচিত। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনি যে বিষয়টি নিয়ে আমাদেরকে বলছিলেন যে যক্ষা, এটার মধ্য থেকে আমরা যে এটাও জানতে পারলাম যে ফুসফুসের বাইরেও শরীরের বিভিন্ন অঙ্গগুলোতে যক্ষা বা টিবি হতে পারে। আমরা মূলত আজকে ফুসফুসের যক্ষা নিয়ে কথা বলতে চাই। তো কারো যদি ফুসফুসে যক্ষা হয় বা টিবি হয়, পালমোনারি টিবি যেটাকে আমরা বলি, সেটার লক্ষণ কি কি প্রকাশ পায়? এটা আমাদের কিছু যা একটা বিষয় জানি আমরা সবসময়, যে কাশি হয়, জি, দীর্ঘদিন থেকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বেশি যদি কাশি হয়, তখন আমরা যে বিজ্ঞাপনগুলো আপনারা সব দেখে থাকেন যে কাশি হলেই যক্ষা পরীক্ষা করতে হবে। এই কাশি ছাড়াও শিশুদের বেলায় কিছু হয় যে তাদের আমরা বলি যে ওয়েট গেইন হয় না। দেখবেন যে কিছু শিশু ওয়েট গেইন হচ্ছে না, এইটাই শুধু তাদের কমপ্লেইন থাকে। কেউ বলবে যে আমার বিকেলের দিকে ঠান্ডা লাগে, রাতে ঘুমাতে গেলে আমার সবসময় কাঁথা গায়ে দিতে হয়, শীত শীত অনুভব হয়, মানে জ্বর জ্বর ভাব হয়। এটা ইভিনিং রাইজ অফ টেম্পারেচার বলে, মানে বিকেলের দিকে তার একটা জ্বর আসে, জ্বরটা অনেক খুব বেশি না, হালকা হালকা জ্বর, এটা অনেক দিন থেকে হচ্ছে। এইগুলো একটা খুবই ইম্পর্টেন্ট লক্ষণ। আর হচ্ছে যে একেবারেই যাদের মানে ফুসফুসের যক্ষা, কাশি আছে, কাশির সাথে যদি কখনো রক্ত যায়, রক্ত আরও অনেক কারণেই যেতে পারে, তবে এই যক্ষার জন্য একটা বিষয়। এবং সেই সাথে তার খাওয়ারও অরুচি হবে, স্বাস্থ্য খারাপ হবে, মানে ওয়েট কমতে থাকবে, দুর্বলতা অনুভব হবে। এইগুলো হলে আমরা যক্ষা একটু সন্দেহ করে ওই বিষয়ে যে পরীক্ষাগুলো করা দরকার, বিশেষ করে কফের আমরা পরীক্ষাটা করি। এখন যে পরীক্ষাটা হয় কফের জিন এক্সপার্ট, এগুলো করে আমরা প্রাথমিকভাবে বুকের একটা এক্সরে। জি, আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানিয়ে রাখতে চাই যে আপনি বলেছেন যে একটি ব্যাকটেরিয়ার কথা বলেছেন, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সেটির মাধ্যমে এটি হয়। আমাদের প্রশ্নটা হচ্ছে যে একজন মানুষের শরীরে সেটি কিভাবে প্রবেশ করে, বা মানে সেই রোগে যিনি আক্রান্ত হবেন, সেই রোগে আক্রান্ত হওয়ার কারণ কি, বা কিভাবে তিনি সেই এটা কমনলি যেটা হয় যে আমরা ড্রপলেট ইনফেকশন, ধরেন একজন আক্রান্ত রোগী যার হাঁচি এবং কাশির সাথে এটা বাতাসে ছড়ায়, আমরা যদি খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকি, যিনি ওপেন কেস বলে আমরা, যে যার জীবাণুটা তার কফ রয়েছে, এটা দিল, কফ দিলে যিনি শ্বাস গ্রহণ করলেন সেই শ্বাসের মাধ্যমে এটা ছড়াতে পারে। এবং এইটা হয় কি আমাদের দেশে যেই অংশটায় যেখানে ঘনবসতি আমরা যেটা বললাম, যেমন ধরেন গার্মেন্টস ওয়ার্কার, একটা রুমের মধ্যে অনেক ওয়ার্কার কাজ করছে, এর মধ্যে যদি একজন আক্রান্ত থাকে, সে যে হাঁচি কাশি দিচ্ছে, তার কাছাকাছি সহকর্মীরা আছে, তারা আক্রান্ত হয়। অথবা একই ঘরের মধ্যে যখন বসবাস করে শিশু, মা বাবা, একজন আক্রান্ত থাকলে একটা বদ্ধ ঘরে যদি এরকম সে হাঁচি কাশি দেয়, তাহলে একজন থেকে আরেকজন ছড়াতে পারে। এইটা সাধারণত ক্লোজ কন্ট্যাক্টে। এছাড়াও ফুসফুসের যদি না হয়, আমাদের ইদানিং দেখা যায় যে কিছু মানে স্কিনে, যেমন অপারেশনের পরে স্কিন সাইট, মানে ইনসিশন সাইট যেটা ওখানে হয়, ওখানে কন্টামিনেটেড যে ইনস্ট্রুমেন্ট এগুলো থেকে হতে পারে। অর্থাৎ ওইটা একটা জায়গা থেকে জীবাণু, ঠিক যদি ইনকুলেশন বলি আমরা, যে ওখানে এসে টাচ মানে হয়, সেখান থেকেও এটা হতে পারে। তবে মূলত আমাদের ফুসফুসের যে যক্ষাটা, এটা ড্রপলেট ইনফেকশন বা হাঁচি কাশি এগুলোর মাধ্যমে ছড়ায় এবং শ্বাস নেওয়ার মাধ্যমে সেটা প্রবেশ করে শরীরে। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। ফুসফুসের টিউবারকুলোসিস বা যক্ষা যদি কারো হয়, অথবা শরীরে যদি কারো যক্ষা হয়, আপনি নিজেও অবশ্য বলেছেন যে একসময় একটি ধারণা ছিল যে যক্ষা হলে রক্ষা নেই। আবার পরবর্তী সময়ে বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে, সরকারের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং চিকিৎসক সমাজেরও সামনে এগিয়ে আসার যে ভূমিকা, সার্বিক দিক দিয়ে এখন কিন্তু এই কথাটাও প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, যক্ষা হলে রক্ষা নেই, এই কথার ভিত্তি নেই। এখন আমরা এই যুগে বাস করছি। তো কারো যদি যক্ষা হয়ে যায়, স্বাভাবিকভাবেই কিন্তু সেই পরিবার বা সেই ব্যক্তি একটু আতঙ্কগ্রস্ত হয়ে থাকেন। তো এই যক্ষা রোগের চিকিৎসা, এবং আমরা এটাও জানি যে একটু দীর্ঘদিন ধরে চিকিৎসা নিতে হয়, তো এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, যক্ষা রোগের মূলত আমাদের এখন খুব সহজলভ্য এবং এটা সরকার বিনামূল্যেই দিয়ে থাকেন। জি, 6 মাস মূলত ওষুধ খেতে হয় আমাদের, 6 মাস ব্যাপী। প্রথম 2 মাসের জন্য এক ধরনের ঔষধ,
পরে 4 মাসের জন্য আরেক ধরনের ওষুধ, এইটা বিনামূল্যেই পাবেন। এবং এগুলো রোগ নির্ণয় এবং খুব সহজে তাকে আমরা ডটস বলি, মানে সরাসরি অবজার্ভ করে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়। এবং ডটস প্রোভাইডার যারা প্রয়োজনে তাকে বাড়িতে পৌঁছে দেয়, যার নিজের এলাকাতেই এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে, এই জন্য খুবই সহজলভ্য বলা যায়। তবে সমস্যা যেটা সেটা হচ্ছে অনেক সময় 6 মাস ধরে একদম নিয়ম করে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হবে, এইটা একটু কষ্টকর হয়ে যায়। কিন্তু যদি আমরা সঠিক নিয়মে এবং সঠিক ডোজে এটা গ্রহণ করি, একদমই নিরাময় হয়ে যাবে, একদমই নিরাময় হয়ে যায়। তো এই জন্যে সঠিক মাত্রায় এবং সঠিক নিয়মে যদি আমরা 6 মাস ধরে এই ওষুধটা খাই ও যক্ষার, তাহলে আমরা আশা করতে পারি যে উনি একেবারেই রোগমুক্ত হয়ে যাবে। আর আপনি যেটা বললেন যে আসলে অন্যদের বেলায় কি করতে হবে, একটা জিনিস ক্লিয়ার থাকা দরকার। আগে যে সব বিষয় ছিল যে একজন যক্ষা রোগীকে খুব বেশি আইসোলেট করে দেওয়া, সবার কাছ থেকে আলাদা করে দেওয়া, পানির গ্লাস প্লেট এগুলো আলাদা করে দেওয়া, আসলে এগুলো দরকার নেই। দরকারটা হচ্ছে যেটা আমরা ওপেন কেস বলি, যার হাঁচি কাশির সাথে অনেক বেশি জীবাণু বের হচ্ছে, তাকে ওই সময়টায় মানে এমন ঘরে বসবাস করা যেখানে দরজা জানালা খোলা থাকবে, সেখানে বদ্ধ জায়গায়, যাতে সব জীবাণু আটকা পড়ে না থাকে, সহজে বাতাসের সাথে বের হয়ে যায়। এবং উনি হবে প্রথম সাধারণত 15 দিন ঔষধ খাওয়ার শুরুতে তাদের ইনফেক্টিভ স্টেজটা থাকে, মানে তার কাছ থেকে যেই পরিমাণ জীবাণু বের হবে অন্যকে আক্রান্ত করবে। তো 15 দিন ঔষধ খাওয়ার পর সাধারণত সেই ঝুঁকিটা কমে যায়। তো এই জন্য প্লেট গ্লাস বা এগুলো আলাদা করার কোনো প্রয়োজন নাই। উনি যে ঘরটায় বসবাস করবেন সেখানে যদি দরজা জানালা ওয়েল ভেন্টিলেটেড থাকে, জীবাণুগুলো একদম বদ্ধ হয়ে না থাকে, তাহলে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। এবং তার সঙ্গ নিরোধ করা, মানে সবাই থেকে একদম আলাদা হয়ে যাওয়া, তাকে বিচ্ছিন্ন করে ফেলা, এগুলোর কিন্তু আর কোনো প্রয়োজন নাই। আর যেমন এটা হচ্ছে ফুসফুসের বেলায় আমি বলছি, কিন্তু অন্য জায়গার যদি এই যক্ষা হয় সেখানে কিন্তু আসলে ওইগুলো দরকার নাই, সেখান থেকে কিন্তু এই হাঁচি কাশির মধ্যে ছড়াচ্ছে না। আর তাহলে বিষয়টা হলো যে আরেকটা বিষয়, যে যদি একজন মায়ের যক্ষা হলো, বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হচ্ছে, তখন তাকে একটু প্রোটেকশন নিতে হয়। সে নিজে যদি মাস্ক পরে, মানে যিনি আক্রান্ত উনি নিজে মাস্ক পরলে, তাহলে অন্যরা কিন্তু তারা এই হাঁচি কাশির মধ্যে তার যে আমরা বলি হাঁচি কাশির যে নিয়মগুলো মেনে চলা, সেটা যদি মেনে চলে, তাহলে অন্যদের আক্রান্ত হওয়ার চান্সটা কমে যায়। উনি মাস্ক পরবেন, তাহলে পাশের যারা এরা অনেকে, মানে একজন রোগী যদি মাস্ক পরে, তাহলে হয় কি যে তার চারদিকে আর 10 জনকে পড়তে হচ্ছে না। কিন্তু অন্য 10 জন পরে উনি যদি মুখ খোলা রেখে হাঁচি কাশি দিতে থাকেন, তাহলে তো উনি ছড়াচ্ছেনই। এই বিষয়গুলো করলে পরে আসলে আমরা এই যে অন্যরা আক্রান্ত হওয়ার বিষয়টা বা অন্যদের আসলে কিভাবে থাকবে, এটা কিন্তু ঠিক হয়ে যায়। জি, দেখতে দেখতে আমাদের সময়ও প্রায় ফুরিয়ে আসছে। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে কারো যদি এরকম যক্ষা হয়ে থাকে এবং তিনি ঔষধ খাচ্ছেন, এবং আপনি বলেছেন যে এটা দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয় এবং ওষুধের সংখ্যাও তো কম না, একই সাথে এটা বডি ওয়েট অনুযায়ী ঠিক করা হয় ওষুধের পরিমাণটা, ওষুধের 2টা 3টা 4টা 5টা। দেখা গেল যে এই রোগ অনেক রোগী আমরা পেয়েও থাকি হসপিটালে, যে তিনি ওষুধ খেয়েছেন, হয়তোবা 2 মাস 3 মাস খেয়েছেন বা 1 মাস খেয়েছেন, খাওয়ার পরে হয়তোবা কিছুটা তিনি বেটার ফিল করছেন, তারপর আর ওষুধ খান নাই। এরকম যদি হয়, অথবা কেউ যদি শুরু থেকে ওষুধ খেতে না চান বা এটা সঠিক চিকিৎসা যদি না হয়, তাহলে এটার পরিণতি কি হতে পারে? আচ্ছা, এটা খুব ভালো একটা কোশ্চেন। যে আমাদের যে 6 মাস ব্যাপী যে চিকিৎসাটা, এর মধ্যে ধরেন অর্ধেক বা আরও আগে বা কখনো বন্ধ করে দিল, তাহলে হয় কি যে ফুসফুসের যে অংশটা আক্রান্ত ছিল সে পুরোপুরি না সেরে ওঠাতে ওই অংশটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। জি, আমরা কিছু পার্মানেন্ট ড্যামেজ হয় কিছু পেশেন্টের, যেটা আমরা দেখি যে পোস্ট টিবি ফাইব্রোসিস বলি আমরা, ফাইব্রোসিস অথবা এটা ফাইব্রোসিস হয়ে গেল, ব্রঙ্কিকটিস হচ্ছে, এটা হয় কি তার লাইফ লং, মানে একদম সারা জীবনের জন্য তার কষ্টের কারণ হয়ে যায়। এবং এমন হয় যে সে কিন্তু তার আক্রান্তই থেকে গেলেন, আবারও এটা হবে কিছুদিন পরে। অথবা এমন হয় যে উনি কিছু ওষুধ অনিয়মিত খেয়েছেন, তার এমডিআর টিবি হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে হয় কি, তো এই 6 মাসে না, তাকে আরও লম্বা অনেক দিন ব্যাপী ওষুধ খাওয়ার জন্য আরও ডিউরেশন বেড়ে যায়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে এই ওষুধ যদি কম খায়, তাহলে যে পার্মানেন্ট এমডিআর আমরা বাদই দিলাম, এমডিআর বাদ দিয়ে যে পার্মানেন্ট কিছু ড্যামেজ হচ্ছে, ফুসফুসের মধ্যে যে ক্ষতটা রয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সারা জীবন তার বাকি যে জীবনটা সে বেঁচে থাকবে, তাকে ওই রকমের কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয়। ওই অংশটা তার ফুসফুসের কখনো এটা হয়, হ্যাঁ, করতে পারবে না, কার্যক্রম নষ্ট হয়, ফাইব্রোসিস বলে এগুলো হয়ে যায়, ফাইব্রোটিক ব্যান্ড তৈরি হচ্ছে, ব্রঙ্কিকটিস হচ্ছে, তার কাশি লেগে আছে, কাশির সাথে রক্ত যাচ্ছে,
শ্বাসকষ্ট আসলে হচ্ছে, কিন্তু কষ্টটা তারই থেকে যাচ্ছে। মানে যদি 6 মাস কষ্ট করে চিকিৎসাটা গ্রহণ করেন, জি, তিনি পরিপূর্ণ সুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি সেটাকে অবহেলা করেন অথবা চিকিৎসা গ্রহণ না করেন, তাহলে কিন্তু সারা জীবনে একটা ভোগান্তি থেকে যায়। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের আসলে একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু বিশ্ব ফুসফুস দিবস 25 সেপ্টেম্বর, যেটা আগামীকাল, ফুসফুসকে সুস্থ রাখার জন্যে এবং ফুসফুসের যত্নের অংশ হিসেবে সুস্থ ফুসফুস মানেই সুস্থ জীবন যে স্লোগান ঠিক করা হয়েছে, বা আমাদের আজকের আলোচনার যেটা শিরোনাম, তো এই বিষয়ে ফুসফুস সুস্থ রাখার জন্য আমাদের দর্শকদের প্রতি, সাধারণ মানুষের প্রতি একজন চিকিৎসক হিসেবে আপনার কি মেসেজ বা কি বার্তা, কি পরামর্শ? যদি আসলে ফুসফুস বিশ্ব ফুসফুস দিবসটা আসলে এজন্যই প্রতিপালিত হয় যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য, যে আমাদের ফুসফুসকে কীভাবে আমরা সুস্থ রাখতে পারি। আসলে আমাদের ফুসফুস সুস্থ রাখার অনেক বিষয় আমাদের হাতে। আমরা যদি আমাদের পরিবেশটাকে ভালো রাখি, আমাদের এয়ার পলিউশন বা আমাদের এয়ার হচ্ছে ইনডোর হতে পারে, আউটডোর এয়ার পলিউশনটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে আমরা অনেকটাই সুস্থ থাকতে পারবো। বিশেষ করে আমি যেটা বলতে চাই যে স্মোকিং একটা বিষয়, যে ধূমপানটা আমাদের ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর, যারা সিওপিডি হয়ে থাকে, এবং ক্যান্সারের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। আমরা এটা আমাদেরই হাতে, আমরা চাইলেই ধূমপানমুক্ত বিশ্ব গড়ে তুলতে পারি। একটা বিষয় যে একজন ধূমপায়ী শুধু নিজের ক্ষতি করে না, উনি তার বাসার যে শিশুরা তাদের, মানে প্যাসিভ স্মোকার যারা, অথবা তার সহকর্মী থেকে শুরু করে অন্যান্যদের ক্ষতির কারণ হতে পারে। তো এই জন্যে আমি আসলে বলবো যে অ্যাওয়ারনেসের বিষয়ে আমরা যারা এই অ্যাজমা বা সিওপিডি বিষয়ে যে ভুল ধারণাগুলি আছে আমরা একটু জেনে নিব। আর বিশেষ করে আমাদের এই চারদিকের পরিবেশটাকে সুন্দর রাখবার জন্য যে পরিবেশ বান্ধব গাছ আমরা লাগাতে পারি। এবং সবশেষে আবারও আমি যেটা বলতে চাই যে আমাদের আসলে ধূমপান মুক্ত বিশ্ব কীভাবে গড়ে তোলা যায়, আমরা সবাই সচেতন হয়ে সবাই মিলে এটা চেষ্টা করতে পারি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি আপনার ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য অঙ্গ ফুসফুসকে সুস্থ রাখার জন্য, এবং সেই সাথে ফুসফুসের বিভিন্ন রোগ নিয়ে আপনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর দর্শক, সবচেয়ে বেশি ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদের প্রতি, কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের হৃদয়ের চাওয়া সবগুলো একাকার করে আমাদের এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শরীর ও মন এগিয়ে চলছে। দর্শক, আশা করি প্রতি পর্বের প্রতিটি বিষয় নিয়ে আলোচনা আপনারা শুনছেন এবং আপনারা প্রশ্ন করছেন, আপনারা দেখছেন, দেখে গুরুত্বপূর্ণ পরামর্শ পাচ্ছেন। আমরা এই কথাই বলতে চাই, সুস্থ শরীর সুস্থ মন, সুখে থাকি সারা জীবন। এবং আজকে বিশেষত যে বিষয়টি নিয়ে আলোচনা হলো সুস্থ ফুসফুস মানেই সুস্থ জীবন। দর্শক, আসুন আমরা নিজেরা সচেতন হই, সচেতন করি আমাদের পরিবারকে, সচেতন করি আমাদের চারিপাশকে। এর মধ্য দিয়ে একটি নিরাপদ, সুন্দর, সুস্থ জীবন সমৃদ্ধ একটি সুন্দর আগামী তৈরি হোক, আর আমরা উপভোগ করি আমাদের জীবনকে। দর্শক, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী পর্বে ভিন্ন কোনো বিষয় একটি নিয়ে আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।